কর্মব্যস্ত আর একঘেয়ে জীবনে হাতে একদিনের ছুটি পেলেই কোথাও বেরিয়ে পড়তে ইচ্ছা করে। তাই এবারে সে সুযোগ হাতছাড়া না করে বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে। ঐতিহাসিক এ শহরে ঘোরা আর দেখার জায়গার কোনো অভাব নেই। জৈন তীর্থঙ্কর বর্ধমান মহাবীরের নাম অনুসারে এই জায়গার নাম হয় বর্ধমান। ট্রেনে হাওড়া থেকে বর্ধমান পৌঁছাতে সময় লাগে মাত্র 2 ঘন্টা। বর্ধমান স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে চললাম নবাবহাট 108 শিব মন্দিরের দিকে। ভাড়া জনপ্রতি 10 টাকা। প্রথমে আমি এসে পৌঁছেছি নবাবহাট 108 শিব মন্দিরে। নবাবহাট সাধারণত 108 শিব মন্দিরের জন্যই বিখ্যাত। এখানে প্রত্যেকটি মন্দির 8চালা ধাঁচে তৈরি এবং প্রত্যেকটিতেই শিব বর্তমান। 1788 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারানী বিষ্ণুকুমারী অপরূপ সুন্দর এই মন্দিরগুলি তৈরি করেন। মন্দিরের মাঝে থাকা 2টি পুকুর যা সারিবদ্ধভাবে মন্দিরগুলি ঘিরে রয়েছে। এরপর 10 টাকা টোটো ভাড়া দিয়ে চলে এলাম গোলাপবাগে। গোলাপবাগ গেটের নিচে দিয়ে একটু হেঁটে এগোলেই মেঘনাথ সাহা তারামণ্ডল। এখানে আপনি বিভিন্ন বিষয়ের উপর শো দেখতে পারেন। টিকিট মূল্য বাচ্চাদের 20 এবং বড়দের 40। তারামণ্ডলের ঠিক পাশেই রয়েছে বর্ধমান জুওলজিক্যাল পার্ক, যা রমনা বাগান নামেও পরিচিত। এখানের প্রবেশ মূল্য বড়দের 15 এবং ছোটদের 5। মনে রাখবেন প্রতি বৃহস্পতিবার এই পার্ক বন্ধ থাকে। বর্ধমান জুওলজিক্যাল পার্কের প্রাকৃতিক পরিবেশ সত্যিই মনোরম। জুয়ের ভিতর রমনা বাগান প্রকৃতিবীক্ষণ কেন্দ্রটিও আপনারা ঘুরে দেখতে পারেন।
জুওলজিক্যাল পার্কের পাঁচিল ধরে একটু এগোলেই দেখতে পাবেন বর্ধমান বিজ্ঞান কেন্দ্র। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। এক নজরে দেখে নিন বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের ভিতরে কি কি রয়েছে। বিজ্ঞান কেন্দ্রের ভিতরে রয়েছে নানা বৈজ্ঞানিক উপকরণ, যা আপনারা পরীক্ষা করে দেখেও নিতে পারেন। বিজ্ঞান কেন্দ্রের বাইরেটাও বেশ সাজানো গোছানো। এখানেও আপনি বেশ খানিকটা সময় কাটাতে পারেন। বর্ধমান বিজ্ঞান কেন্দ্র থেকে হেঁটে একটু এগোলেই দেখতে পাবেন কৃষ্ণসায়র পার্ক। প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। কৃষ্ণসায়র পার্কের মাঝে রয়েছে এই বিশাল জলাশয় এবং জলাশয়কে ঘিরে রয়েছে অনেক বড় বড় গাছ। এখানের প্রাকৃতিক পরিবেশ বেশ মনোরম। চাইলে বেশ খানিকক্ষণ সময় আপনিও এখানে কাটাতে পারেন। যখন আমি কমলাকান্তের কালীবাড়ি পৌঁছালাম তখন এটি বন্ধ ছিল। এটি খোলা এবং বন্ধের নির্দিষ্ট সময় থাকার জন্য আর এটি দেখা হয়ে ওঠেনি। বাংলার 1216 বঙ্গাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। মন্দির খোলার সময় সকাল 6টা থেকে 12টা 30 পর্যন্ত আর বিকেল 4:30 থেকে রাত 8:30। কমলাকান্তের কালীবাড়ি দেখার পর আমরা চলে এলাম বর্ধমান রাজবাড়িতে, যা
এখন বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত। প্রবেশ গেট বন্ধ থাকায় এর মধ্যে আর প্রবেশ করতে পারিনি। এরপর চলে এলাম পীরবাহারাম ও শের আফগানের সমাধি দেখতে। জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে। পীরবাহারাম সম্রাট হুমায়ুনের রাজত্বকালে ভারতে আসেন। প্রথমে দিল্লি ও পরে সিংহল যাত্রাপথে বর্ধমানে আসেন এবং এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পীরবাহারাম সাগ্গা পথিকদের জলপান করাতেন। এই সাগ্গা কথার অর্থই হল জল প্রদানকারী। এখানে বর্ধমানের শাসক এবং মেহেরুনিসার প্রথম স্বামী শের আফগানের সমাধিও রয়েছে। পরবর্তীকালে এই মেহেরুনিসার বিবাহ হয় সম্রাট জাহাঙ্গীরের সাথে এবং তাকে নতুন নাম দেওয়া হয় নূরজাহান। শের আফগানের সমাধির পাশে রয়েছে জাহাঙ্গীরের পালিত ভাই নবাব কুতুবউদ্দিনের সমাধি, যা স্পষ্টভাবে ওখানে কোন টাকার সমাধি লেখা রয়েছে। শের আফগান, কুতুবউদ্দিন এবং পীরবাহারামের সমাধি ছাড়াও এখানে আরও অনেক সমাধি রয়েছে। এখানে আপনারা শের আফগানের গুপ্ত সুড়ঙ্গটাও দেখতে পারেন। এরপর আমরা চলে এলাম বর্ধমানেশ্বর শিব মন্দির দেখতে। বর্ধমানের এই শিব মন্দির মোটা শিব মন্দির নামেও পরিচিত। এরপর 10 টাকা টোটো ভাড়া দিয়ে চলে এলাম বর্ধমানের মা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। এই মন্দির প্রায় 300 বছর পুরনো। নবরত্ন আকারের এ মন্দির 1702 খ্রিস্টাব্দে রাজা কীর্তিচাঁদ প্রতিষ্ঠা করেন। মন্দিরে নিত্য পুজো ও ভোগের ব্যবস্থা আছে। আপনারা চাইলে কুপন কেটে নিতে পারেন। আমি যেদিন সর্বমঙ্গলা মায়ের মন্দিরে গেছিলাম সেদিন অনেক বিয়ের আয়োজন করা হয়েছিল। সর্বমঙ্গলা মায়ের মন্দিরের ঠিক সামনে রয়েছে 3টে শিব মন্দির। এখানে শিব রামেশ্বর, মিত্রেশ্বর এবং কমলেশ্বর নামে পূজিত হন।
মন্দিরের ঠিক বাইরের সাইডে রয়েছে দুটি জোড়া শিব মন্দির। বর্ধমান এসছি আর সীতাভোগ মিহিদানা খাবো না, তাই চলে এলাম বিখ্যাত গণেশ সুইটসে। এরপর চলে এলাম বর্ধমানের কার্জন গেটের সামনে, যা বিজয় তোরণ নামেও পরিচিত। কার্জন গেটের নিচে থেকে আপনারা বিখ্যাত রামপ্রসাদের লস্যিও খেয়ে দেখতে পারেন। কার্জন গেট দেখে এবার বাড়ি ফেরার পালা। নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।